দেখা যাচ্ছে তো? জি স্যার। আজকে আমরা পড়বো পিকুলারিটিস অফ পালমোনারি সার্কুলেশন। যা আমাদের লাংসে যে ব্লাড সাপ্লাই যায় সেটার অন্যগুলো থেকে ডিফারেন্স কি, পিকুলারিটিস কি। এখানে পিকুলারিটিস কে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল পিকুলারিটিস আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল পিকুলারিটিস। অ্যানাটমিক্যাল পিকুলারিটিস কি দেখো, এটা কিন্তু রিটেনে আসে অনেক সময়। The wall of the pulmonary artery is 30% as thick as the wall of the aorta. Aorta যতটুকু না থিকনেস, এটা তার থেকে 30% থিকনেস আর কি। তাহলে aorta থিকনেস বেশি আর পালমোনারি আর্টারির থিকনেস কম। সেখানে বলা হয়েছে দেখো, সো ওয়াল ইজ থিন দেন aorta, aorta থেকে এর ওয়ালটা পাতলা। The small দ্বিতীয়টা বলা হচ্ছে the small arterial vessels are endothelial tubes with relatively মাসেল থাকে, কিন্তু পালমোনারি আর্টারির যে ওয়ালটা সেখানে মাসেল রিলেটিভলি কম থাকে, শুধু এন্ডোথেলিয়াল টিউবই এন্ডোথেলিয়াম বেশি থাকে। কারণ কি, এখানে এক্সচেঞ্জের পরিমাণ অনেক বেশি করতে হয় যাতে এক্সচেঞ্জটা তাড়াতাড়ি হইতে পারে, সেই কারণে এখানে মাসেল লেয়ারটা কম। Some smooth muscles are present in the wall of the post-capillary vessels. ক্যাপিলারির পরে সাধারণত মাসেল একটু কম থাকে, কিন্তু এখানে কিছু মাসেল থাকে পোস্ট ক্যাপিলারি যে ওয়ালটা আছে। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মাল্টিপল অ্যানাস্টোমোসিস অফ দি পালমোনারি ক্যাপিলারিস। পালমোনারি ক্যাপিলারির অনেকগুলো অ্যানাস্টোমোসিস থাকে অন্যান্য ক্যাপিলারির তুলনায়। আগের দিন ছবি দেখাইছিলাম যে অ্যালভিওলাস সিটস ইন এ ক্যাপিলারি বাস্কেট। অ্যালভিওলাসের চারিদিকে এমন ভাবে ক্যাপিলারি জাল বিস্তার করে রাখে, মনে হয় একটা বাস্কেটের মধ্যে, মানে জালের বাস্কেটের মধ্যে অ্যালভিওলাসটাকে ডুবাই রাখা হয়েছে। Pulmonary arteries and arterioles have larger diameter. এদের ডায়ামিটার অন্যান্য সিস্টেমিক আর্টারি এবং আর্টারির থেকে একটু বেশি। এগুলো গেল সব অ্যানাটমিক্যাল পিকুলারিটিস। এখন আমরা দেখি ফিজিওলজিক্যাল প্রপার্টি পিকুলারিটিস কি কি আছে। এটা তোমরা ইন্টারে শিখে আসছো যে আর্টারিস ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, ভেইন ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে আমরা কি জানি যে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর ভেইন করে ডিঅক্সিজেনেটেড ব্লাড। কিন্তু পালমোনারি সার্কুলেশনে এটা উল্টা, আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কারণ আর্টারিটা রাইট ভেন্ট্রিকল থেকে ওঠে। রাইট সাইডে হার্টে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, এন্ড ভেইন ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড। দ্বিতীয়টা দেখো ফিজিওলজিক্যাল শান্ট। শান্ট মানে মত হচ্ছে বাইপাস করা। এখানে দুই ধরনের আর্টারি সাপ্লাই থাকে, একটা পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে ব্রঙ্কিয়াল সার্কুলেশন। বলা হচ্ছে অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য ব্রঙ্কিয়াল ক্যাপিলারিজ এন্ড দি পালমোনারি ক্যাপিলারিজ এন্ড ভেন্স বাইপাসিং দি রাইট ভেন্ট্রিকল। সিস্টেমিক সার্কুলেশনের সব ব্লাড আগে হার্টের রাইট সাইডে আসে, রাইট অ্যাট্রিয়ামে আগে আসে, তারপর রাইট ভেন্ট্রিকল থেকে লাংসে যায়। কিন্তু কিছু কিছু পালমোনারি সার্কুলেশনের ব্রঙ্কিয়াল, বিশেষ করে ব্রঙ্কিয়াল যে এগুলো আছে সেগুলো রাইট সাইডে যায় না, এটা সরাসরি লেফট সাইডে ওপেন করে, লেফট অ্যাট্রিয়াম। এই জন্য লাংসকে এরা বাইপাস করতেছে।
এটার নাম হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। এটা একটা পিকুলারিটিস। ভেসেলস আর মোর ডিস্টেন্সিবল। ভেসেলস আর হ্যাভ লার্জার ক্যাপাসিটি। যেহেতু ডায়ামিটার বেশি, সুতরাং এর ক্যাপাসিটিও বেশি হবে। পালমোনারি ক্যাপিলারি প্রেসার ইজ লো। কত? 7 মিলিমিটার অফ মার্কারি ইন রেসপেক্ট টু সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনের প্রেসারটা বেশি। সিস্টেমিক সার্কুলেশনে দেখো কত? 17 millimeter of mercury. Pulmonary circulation is concerned primarily with gas exchange, not pickups nutrients. লাংসে আমাদের মেইনলি হয় গ্যাস এক্সচেঞ্জ, এখানে নিউট্রিশনের আদান প্রদান একটু কম হয়। কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে ওরা কি করে? মেইনলি খাদ্যের আদান প্রদান করে সেলের সাথে বেশি। সুতরাং এটাও একটা পিকুলারিটিস। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা। অ্যানাটমি, ফিজিওলজি, এটা রিটেনও আসতে পারে। অনেক ক্ষেত্রে আমরা ভাইভাতেও ধরি যে লাং সার্কুলেশন বা পালমোনারি সার্কুলেশনের কিছু পিকুলারিটিস বলো তো। একটু পড়বা, না পড়লে বুঝবা না। এটা গতদিনের, এটা চলে গেল আজকে। এবার আমরা নতুন এতে যাব, দেখি। উৎস দেখা যাচ্ছে? আচ্ছা, গতদিন আমরা এটা ভালো করে পড়তে পারি নাই, একটু রিভিউ করি। অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা তোমাদের আইটেম নাম্বার 3 সম্ভবত রেসপিরেটরি সিস্টেমের। গতদিন কিছুটা বুঝাইছিলাম, আজকে আমরা একটু দ্রুত যাব। এটা কি? একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন showing the relation between the percent saturation of hemoglobin and partial pressure of oxygen. এটা হচ্ছে হিমোগ্লোবিন কতটুকু অক্সিজেনের সাথে স্যাচুরেট হলো, কার প্রসপেক্টে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের। পার্শিয়াল প্রেসার অক্সিজেন বাড়লে বা কমলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের স্যাচুরেশন বাড়ে না কমে, সেটা বোঝানোর জন্য যে গ্রাফটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ক্যারেক্টার কি? ইট বিগিনস ফ্রম দি জিরো লেভেল, এটা জিরো লেভেল থেকে শুরু হবে। ডিউরিং অ্যাবভ 100 millimeter of partial pressure of oxygen, the curve is almost flat. It is reversible. The curve is characteristic sigmoid shape. কেন সিগময়েড শেপ গতদিন বলছি, আজকে আর দরকার নাই, শুধু কার্ভটা একটু বুঝে নাও। এই দেখো, এটা হচ্ছে নিচের দিকে দেখো পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আর উপরের দিকে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। দেখো, যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 100 মিলিমিটার অফ মার্কারির উপরে উঠতেছে, তখন এটা কিন্তু অ্যাবভ 100 বলা হয়েছে, এটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তখন আর সিগময়েড শেপ নেই, কমপ্লিটলি ফ্ল্যাট। এখানে একটা জিনিস তোমাদের আগের দিন বলছিলাম যে কিছু কিছু ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো এই কার্ভটাকে রাইটে শিফট করতে পারে অথবা লেফটে শিফট করতে পারে। তোমার হাতের বাম দিকে দেখো লেফট, আর ডান দিকে হচ্ছে রাইট। তা মনে রাখবা, রাইটের দিকে যদি যায় তাহলে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণ কমে যায়। রাইটের দিকে গেলে
অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণ কমে যায়, সুতরাং সে অক্সিজেনকে ছেড়ে দেয়। আর যখন লেফটের দিকে যায় তখন অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি বেড়ে যায়, সুতরাং এই হিমোগ্লোবিন অক্সিজেনকে আঁকড়ে ধরে রাখতে চায়। একটা জিনিস খেয়াল করো যে যখন অক্সিজেনের প্রতি আকর্ষণ কমে যাবে অক্সিজেন ত্যাগ করবে, সুতরাং এইটা কোথায় সুবিধা দেয়? আমাদের টিস্যুতে, কারণ আমাদের টিস্যুতে অক্সিজেনের দরকার বেশি। সেখানে যদি এই কার্ভটা শিফট টু দা রাইট হয় তাহলে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বের হয়ে টিস্যুতে সহজে ঢুকতে পারে। কোন কোন ফ্যাক্টর আমাদের রাইটে শিফট করতে হেল্প করে? দেখো, ইনক্রিজ টেম্পারেচার, ইনক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, ইনক্রিজ 2,3 ডাইফসফোগ্লিসারেট এবং লোয়ার পিএইচ, মানে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনও বাড়তে হবে। পিএইচ, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে গেলে পিএইচ কমে যাবে। উল্টা ঘটনা কখন ঘটে? লাংসে আমাদের অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আসক্তি বেশি না হলে লাংস থেকে অক্সিজেন ব্লাডে কম্বাইন করতে পারে না। সেক্ষেত্রে দেখো, টেম্পারেচার ডিক্রিজ করতে হবে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ডিক্রিজ করতে হবে, 2,3 ডাইফসফোগ্লিসারেট ডিক্রিজ করতে হবে, আর হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কোন পিএইচ বাড়তে হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমতে হবে। পাইতে হবে নি, একটু প্র্যাকটিস করো। এগুলো সেই একই জিনিস দেখানো হয়েছে, শিফট টু দা রাইট, শিফট টু দা লেফট। এখানে ইয়ে করে দেওয়া হয়েছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দা কার্ভ, কি কি ফ্যাক্টর কার্ভটাকে অ্যাফেক্ট করে। প্রথমেই দেখো, শিফট টু দা রাইট, রাইটে কখন শিফট করবে? অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেনের প্রতি আকর্ষণ কমে যাবে, অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের আকর্ষণটা কমে যাবে, অক্সিজেন সহজে হিমোগ্লোবিন থেকে ডিটাচড হয়ে যাবে, টিস্যুতে ঢুকবে। কোন কোন ফ্যাক্টর হলে এই ঘটনা ঘটে? ডিক্রিজ পিএইচ, পিএইচ ডিক্রিজ করলে কি হয়? হাইড্রোজেন কনসেন্ট্রেশন বেড়ে যায়, অর্থাৎ ব্লাড মোর ডিসোসিয়েশন হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে সরে যাবে। A higher partial pressure of oxygen is required for hemoglobin to bind a given amount of oxygen. এক্ষেত্রে কি হচ্ছে? হিমোগ্লোবিন বলতেছে আমি তোমাকে নেব না। এখন অক্সিজেন যদি বলে যে না আমি তোর সাথে থাকবই, তখন কি হবে? প্রেসারটা অনেক বেশি লাগবে। প্রেসার বেশি না দিলে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে কম্বিনেশনে থাকতে পারবে না। ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিডিক জিনিস, অ্যাসিড যদি বেড়ে যায় তখন ব্লাডের পিএইচ ডিক্রিজ করে, পিএইচ ডিক্রিজ করলে শিফট টু দা রাইট। ইনক্রিজ বডি টেম্পারেচার, বডি টেম্পারেচার করলে কি হয়? বডি টেম্পারেচার বাড়লে যেন আমাদের মেটাবলিজম বেড়ে যায়, মেটাবলিজম বেড়ে গেলে আমাদের উদ্বৃত্ত কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডও বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কি হবে? ব্লাডের অ্যাসিড বেড়ে যায়, অ্যাসিড বেড়ে গেলে পিএইচ কমে যায়, যে কারণে শিফট টু দা রাইট, কার্ভটা রাইটে শিফট করে। plentiful in red cell, এটা রেড সেল অনেক পরিমাণে আছে। It is highly charged anion that bind to beta chain of deoxygenated hemoglobin. 1 mole of deoxyhemoglobin binds with 1 mole of 2,3 DPG. In effect কি করে দেখো, এখানে অক্সিহিমোগ্লোবিন 2,3 DPG এর সাথে কম্বাইন করলে কি হবে? অক্সিজেনটাকে 2,3 DPG সরাই দিল, হিমোগ্লোবিন থেকে সরাই দিয়ে অক্সিজেনটাকে সেপারেট করে ফেললো, কজিং মোর অক্সিজেন টু বি লিবারেটেড। আর একটা হচ্ছে ফ্যাক্টর ডিক্রিজ ফিটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাডাল্ট হিমোগ্লোবিনের greater affinity of the fetal hemoglobin than adult hemoglobin for oxygen facilitates the movement of
oxygen from the mother to the fetus. এই কারণে মা থেকে অক্সিজেন সহজে ফিটাসের যে সার্কুলেশন সেখানে অক্সিজেন সহজে যেতে পারে, কারণ কি ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি অনেক বেশি। The cause of this greater affinity is the poor binding of 2,3-DPG by the gamma polypeptide chains that replace beta chains in fetal hemoglobin. এটা অ্যাফিনিটির কারণ কি 2,3-DPG টা poorly bind করে। 2,3-DPG যদি poorly bind করে তাহলে এটা হিমোগ্লোবিনের সাথে সহজে বাইন্ড করে অক্সিজেনটাকে লিবারেট করে দেবে। আগের ইকুয়েশনটাও দেখলেই বুঝতে পারবো। Factors affecting the curve to the left, আগেরগুলোর উল্টাটা, সম্পূর্ণ উল্টা। increased pH, decreased partial pressure of carbon dioxide, decreased body temperature, decreased 2,3-DPG, increased fetal hemoglobin, এগুলো হইলে কার্ভ লেফটে শিফট করবে। লেফটে শিফট করলে কি হবে, হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে টাইটলি বন্ডিং এ থাকবে, সহজে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন ডিটাচড হবে না। এরপরে যে 4-5টা স্লাইড দেখাবো এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট নোট হিসেবেও অনেক সময় আসে। একটা হচ্ছে বোর ইফেক্ট, এটা অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের সাথে সংযুক্ত। দেখো কি বলছে, a shift of the oxyhemoglobin dissociation curve to the right in a response to increases in blood carbon dioxide and hydrogen ions has a significant effect by enhancing the release of oxygen from the blood in the tissues and enhancing oxygenation of the blood in the lungs. This is called Bohr effect. এটা তোমাদের কিছুক্ষণ আগেই যেটা আমি বলছি যে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যদি রাইটে চলে যায় তাহলে হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা সহজে ডিটাচড হয়ে যায়। কোন কারণে এটা রাইটে হতে পারে, বলা হচ্ছে ব্লাডের কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় এবং হাইড্রোজেন আয়ন যদি বেড়ে যায় তাহলে এটা রাইটে শিফট করে। এইটা কি সুবিধা দেয়, টিস্যুতে অক্সিজেন ব্লাড থেকে বের হয়ে সহজে টিস্যুতে ঢুকতে পারে, আর লাংসে অক্সিজেন লাংস থেকে সহজে ব্লাডের মধ্যে ঢুকতে পারে। তার লাংসে অক্সিজেন অ্যালভিওলাস থেকে ব্লাডে ঢুকতে সহায়তা পাচ্ছে, আবার পেরিফেরিতে অক্সিজেন ব্লাড থেকে টিস্যুতে ঢুকতে সহায়তা পাচ্ছে। এই যে ইফেক্টটা, এটাকে আমরা বলতেছি বোর ইফেক্ট। দেখো এটা যদি বোঝো সহজে বুঝতে পারবা যে কার্বন ডাই অক্সাইড কিভাবে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে এফেক্ট করতেছে। দেখো হাই কার্বন ডাই অক্সাইড যখন থাকতেছে তখন এটা রাইটে শিফট করতেছে, যখন লো কার্বন ডাই অক্সাইড থাকতেছে তখন এটা লেফটে শিফট করতেছে। মোর কার্বন ডাই অক্সাইড কম্বাইন্স উইথ ওয়াটার, কার্বন ডাই অক্সাইড যখন ওয়াটারের সাথে বাইন্ড করে তখন এটা কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, মোর কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড যখন তৈরি হয়ে যাচ্ছে বেশি তখন ব্লাডের পিএইচটা কমে যাচ্ছে, তখন কি করতেছে, চেঞ্জেস দি অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ শিফটস টু দ্য রাইট, রাইটে শিফট করে ফেলতেছে। কারণ কি, পিএইচ কমে যাচ্ছে এবং হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে। কারণ কি, কার্বনিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হচ্ছে। This lowers the hemoglobin's affinity for its oxygen, যেটা আগেই বলছি হিমোগ্লোবিনের প্রতি অক্সিজেনের আসক্তিটা কমে যাচ্ছে। তখন কি হচ্ছে, more oxygen is released more easily to the respiring tissue, টিস্যুতে মোর অক্সিজেন ঢুকতে পারতেছে। এটাকে বলা হচ্ছে বোর ইফেক্ট। আরেকটা জিনিস আমরা পড়ি, দি হ্যালডেন ইফেক্ট। এখানে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিন থেকে ডিটাচড হবে কখন, যখন অক্সিজেন বাইন্ড করবে। এটা একটা ন্যাচারাল নিয়ম।
বাইন্ডিং অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন, যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে, টেন্ডস টু ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দি ব্লাড, তখন ব্লাডের থেকে কার্বন ডাইঅক্সাইড ডিটাচড হয়ে যায়। দিস ইজ কল্ড দি হ্যালডেন ইফেক্ট। তখন কি হয়, এই সুবিধাটা আমরা লাংসে পাই। সে লাংসে থেকে অক্সিজেন যখন ব্লাডের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তখন কার্বন ডাইঅক্সাইডটা হিমোগ্লোবিন থেকে ডিটাচড হয়ে অ্যালভিওলাসে ঢুকে পড়ে। অ্যালভিওলাসে ঢুকে পড়লে কি হয়, আমরা যখন নিঃশ্বাস ত্যাগ করি তখন এটা আবার পরিবেশে বেরিয়ে আসে। কার্বন ডাইঅক্সাইড একটা ক্ষতিকর জিনিস, সুতরাং এটা বডিতে থাকলে হবে না, এটা বডির থেকে বের করে দিতে হবে। হ্যালডেন ইফেক্ট এই জিনিসটাকে একটু ত্বরান্বিত করে। দেখো কি বলছে, when oxygen is bonded with hemoglobin, it causes the hemoglobin to become a stronger acid. This in turn displaces carbon dioxide from the blood to the alveoli. এটার ইম্পর্টেন্স কি? In the tissue capillaries causes increased pickup of carbon dioxide. টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে গ্রহণ করে, লাংসে। এগুলো কিন্তু পরীক্ষায় টুকটাক লিখতে হবে নি। এটা দুইটা জিনিসকে একসাথে দেখানো হয়েছে, একটা হ্যালডেন ইফেক্ট আর একটা বোর ইফেক্ট। হ্যালডেন ইফেক্টটা দেখো, অ্যালভিওলাস থেকে কি করতেছে, অক্সিজেন সহজে ব্লাডের আরবিসিতে ঢুকে যাচ্ছে। তখন কি করতেছে, ব্লাডের মধ্যে কি আছে, হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে কি করলো, অক্সিহিমোগ্লোবিন করলো। অক্সিহিমোগ্লোবিন ডিঅক্সিজেনেটেড হয়ে কি হবে, হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট তৈরি করবে। বাইকার্বনেটটা ওদিকে বেরিয়ে গেল, আর ওদিকে আরেকবার কি করতে পারে, কার্বনিক অ্যাসিড তৈরি করবে। কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যানহাইড্রেজের এনজাইমের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আবার অ্যালভিওলাসে ফিরে যাবে। এটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। আর হ্যালডেন ইফেক্টটা মেইনলি এফেক্ট করে অ্যালভিওলাসে, লাংসে। আর বোর ইফেক্টটা দেখো টিস্যুতে। টিস্যুতে কি করতেছে, বেশি কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়, কারণ মেটাবলিজম টিস্যুতে বেশি হয়। কার্বন ডাইঅক্সাইড যখন বেশি প্রোডাকশন হয় তখন এটা ব্লাডে চলে আসে। কার্বনিক এটা এই ঘটনার উল্টাটা হয় এখানে। কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট তৈরি করে। এখানে অক্সিজেন লিবারেট হয়ে যায় অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে। অক্সিজেন লিবারেট হয়ে আবার টিস্যুতে ঢুকে যায়। তাহলে টিস্যুতে কার্বন ডাইঅক্সাইড পিক আপ করতেছে এবং অক্সিজেন বাইর করে দিচ্ছে। এটা হচ্ছে বোর ইফেক্ট। আর অ্যালভিওলাসে অক্সিজেন নিচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে দিচ্ছে। এটা হচ্ছে হ্যালডেন ইফেক্ট। এটা একটু জিলাপির প্যাচ আছে, নিজেরা না পড়লে না বুঝলে বুঝবা না। টিউটোরিয়াল ক্লাস হলে বোঝানো যায়, মানে সবকিছু সম্ভব না এই মুহূর্তে। ক্লাস খুললে আবার দেখা যাবে। নেক্সট আমরা আরেকটা টপিকসে ঢুকি, সেটা হচ্ছে P50। P50টা কি জিনিস? ইট ইজ দ্য পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এটা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের একটা প্রেসার আর কি, at which hemoglobin is half saturated with oxygen. এটা বলা হচ্ছে যে এটা একটা প্রেসার, যে প্রেসারে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে হাফ স্যাচুরেট হয়ে যায়, অর্থাৎ হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা হাফ স্যাচুরেট হয়ে যাবে যে প্রেসারে, সেই প্রেসারটাকে আমরা বলতেছি P50। The higher the P50, the lower the affinity of hemoglobin for oxygen. এটা আগেই বলছি যে আকর্ষণ যদি কম থাকে তাহলে প্রেসার বাড়াইতে হবে, আর আসক্তি যদি বেশি থাকে কম প্রেসারেও কাজ হবে।
সেটাই বলা হচ্ছে দি হায়ার দি P50, প্রেসার যদি খুব বেশি হয় তখন এটা ইন্ডিকেট করে কি দি লোয়ার দি অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন ফর অক্সিজেন। In a normal curve, the value of P50 is about 26 to 28 millimeter of mercury. Normal P50 কত আমাদের 26 থেকে 28 মিলিমিটার অফ মার্কারি। এই প্রেসারে হিমোগ্লোবিন অক্সিজেন দ্বারা হাফ স্যাচুরেট থাকে। এর পরের লাইনে বলা হচ্ছে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা একটা, if it is more than 28 millimeter of mercury the curve shift to the right, or if it is less than 26 millimeter of mercury the curve shift to the left. So P50 is the index of shifting of oxyhemoglobin dissociation curve. যদি 28 থেকে বেশি হয়ে যায় P50 তাহলে প্রেসার বেশি হয়ে যাচ্ছে, প্রেসার বেশি হলে অ্যাফিনিটি কম, অ্যাফিনিটি কম হলে কি হবে, হিমোগ্লোবিন অক্সিজেনকে ত্যাগ করে দেবে, ত্যাগ করে দেওয়ার মানে হচ্ছে কি কার্ভটা রাইটে শিফট করলো। আর P50 যদি কম হয় তাহলে বুঝতে হবে বাইন্ডিং কম, মানে বাইন্ডিংটা স্ট্রং, সুতরাং এটা লেফটে শিফট করবে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এটার ইম্পর্টেন্স কি, the P50 is a conventional measure of hemoglobin affinity for oxygen, এক নম্বর। দুই নম্বর হচ্ছে in the presence of diseases or other conditions that change the hemoglobin's oxygen affinity and consequently shift the curve to the right or left, the P50 changes accordingly. বলা হচ্ছে কোন কোন ডিজিজ বা অন্য কোন কন্ডিশনে যদি অক্সিজেনের অ্যাফিনিটি হিমোগ্লোবিনের পথে হিমোগ্লোবিনের উপরে কম বা বেশি থাকে তাহলে এই কার্ভটা রাইট বা লেফটে শিফট করবে। যদি অ্যাফিনিটি বেশি থাকে তাহলে লেফটে শিফট করবে, আর অ্যাফিনিটি যদি কম থাকে হিমোগ্লোবিনের প্রতি তাহলে এটা রাইটে শিফট করবে। আজকে আমাদের লাস্ট টপিক, এটা আমাদের সময় খুব বেশি নেই, দি ক্লোরাইড শিফট মেকানিজম। এটা কিন্তু শর্ট নোট হিসাবে পরীক্ষায় থাকে যে ক্লোরাইড শিফট মেকানিজম কি বলো। It is a process refers to the exchange of bicarbonate ion and chloride ion across the membrane of RBC. এটা বলা হচ্ছে, একটা ছবি দেখাই, ছবিটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবা যে আরবিসির মধ্যে এবং বাইরে মাঝখানে আছে আরবিসি মেমব্রেন, এর বাইকার্বনেট বের হয়ে আসবে এবং ক্লোরিন আরবিসির মধ্যে ঢুকবে। এই যে শিফটিং মেকানিজম, এই মেকানিজমটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট মেকানিজম। এই ছবিটা খেয়াল করো, দেখো আরবিসির মধ্যে টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকে পড়লো, ঢুকে আরবিসির মধ্যে পানি আছে, পানির সাথে এটা কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে বাইকার্বনেট তৈরি করবে আর হাইড্রোজেন আয়ন তৈরি করবে। এই হাইড্রোজেন আয়নটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকলো, আর বাইকার্বনেটটা কি হবে দেখো, বাইকার্বনেটটা আরবিসির বাইরে বের হয়ে যাবে এবং বাইকার্বনেট বের হয়ে গেলেই এর এক্সচেঞ্জে ক্লোরাইডটা আরবিসির মধ্যে ঢুকে যাচ্ছে, তাইলে নেগেটিভ আয়নের ইমব্যালেন্স হয়ে যাইতো। এই যে মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে বাইকার্বনেট আয়ন আরবিসির থেকে বের হয়ে যাচ্ছে এবং ক্লোরিন আয়ন আরবিসির মধ্যে ঢুকে যাচ্ছে, এই মেকানিজমটাকে বলা হচ্ছে ক্লোরাইড শিফট মেকানিজম। এই ছবিটাও কিন্তু পরীক্ষায় আঁকা লাগবে শর্ট নোট আসলে, নইলে মার্কস বেশি পাওয়া না।
আরেকটা জিনিস আছে দেখো, রিভার্স ক্লোরাইড শিফট। এটা কি জিনিস? রিভার্স ক্লোরাইড শিফট ওয়াকার্স ইন দ্য লাংস। তাহলে ক্লোরাইড শিফট মেকানিজমটা ঘটতেছে টিস্যুতে, আর রিভার্স ক্লোরাইড শিফট ঘটনাটা ঘটবে লাংসে। উল্টাটা যখন হবে তখন কি হবে? ইন দিস প্রসেস দি লো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ফেভার্স দি কনভার্সন অফ কার্বনিক অ্যাসিড টু কার্বন ডাইঅক্সাইড which can be exhaled। এটা বলা হচ্ছে যে ক্লোরাইড শিফট মেকানিজম আমরা কি দেখছি? কার্বন ডাইঅক্সাইড সেলে ঢুকতেছে, ঢুকে বাইকার্বনেট আয়ন তৈরি করতেছে। উল্টাটা কোথায় ঘটবে? উল্টাটা ঘটবে লাংসে। লাংসে বাইকার্বনেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন কম্বিনেশন হয়ে পানি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে আমরা যখন শ্বাস ত্যাগ করব তখন বাইরে চলে আসবে। এটাকে বলা হচ্ছে রিভার্স ক্লোরাইড শিফট মেকানিজম। আজকে এই পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থাকো। আগামী সপ্তাহে আমরা পড়ব অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে ব্লাডে ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ